নমস্কার। আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল দ্য মোশন অফ লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যেই আমরা সকলেই জেনে গেছি যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার নিবিড় সংশোধন শুরু হয়ে গেছে আজ থেকেই। গতকাল অর্থাৎ সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে আমাদের ভারতবর্ষের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি ২ নির্বাচন কমিশনারকে সঙ্গে নিয়ে রীতিমতো ঘোষণা করে দিলেন যে ভারতবর্ষে পশ্চিমবঙ্গ সমেত আরও ১২টি রাজ্যে এসআইআর শুরু হয়ে গেল। এখন তার দিনক্ষণ দিনপঞ্জি সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে এবং সঙ্গে সঙ্গে দেশবাসীর উদ্দেশ্যে তিনি একটি বার্তাও দিয়েছেন যে আমাদের এই এসআইআর করার উদ্দেশ্য সমস্ত যোগ্য ভোটার যাতে তালিকাতে থাকতে পারেন এবং কোনো অযোগ্য ভোটার যাতে তালিকাতে থেকে না যান, এই বিষয়ে প্রবলভাবে কমিশন দেখছে ম্যাটারটা। এখন এই আবহে কতগুলো প্রশ্ন আপনাদের উঠে আসছে। আমি আমার শেষ ভিডিওগুলোতেও দেখেছিলাম বেশ কিছু প্রশ্ন আপনারা করছেন। সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর শুরু হচ্ছে এবং কবে শেষ হবে, আলোচনায় থাকছে। এছাড়া থাকছে এসআইআর এর বিভিন্ন পর্যায়গুলি কি কি, কারা এনুমারেশন ফর্ম পাবেন, ৪ ম্যাপিং বা ম্যাচিং আসলে কি, ৫ নম্বর ম্যাপিং বা ম্যাচিংয়ে নাম না আসলে আপনাকে কি করতে হবে, ৬ নম্বর কমিশনের বেঁধে দেওয়া যে নির্দিষ্ট ১১টি নথি তার মধ্যে কোনটি আপনার কাছে আছে, না থাকলে আপনি কি করবেন, আর সর্বশেষ প্রশ্ন থাকবে আজকের আলোচনায় থাকবে বিষয় ২০২৬-এর ভোটার তালিকায় কাদের নাম থাকবে আর কাদের নাম নির্দিষ্ট করে বাদ যাবেই। এই ৭খানা যে বিষয় বললাম, এই ৭টি বিষয় নিয়েই আজকের আলোচনা। তো আসুন আমরা প্রথমেই চলে যাই ১ নম্বরে, অর্থাৎ পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর শুরু হবে এবং কবে শেষ হবে। দেখুন, মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে সোমবার রাত ১২টা থেকে প্রত্যেকটা রাজ্যে, অর্থাৎ ভারতবর্ষের যে ১২টি রাজ্যে এসআইআর হতে চলেছে সেই ১২টি রাজ্যেই এবং কেন্দ্রশাসিত অঞ্চলও তার মধ্যে আছে, তাদের ভোটার তালিকাকে ফ্রিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল থেকে আর কোনো রকম কোনো কিন্তু কাজ করা যায়নি আজ সারাদিনে। সমস্ত অনলাইন যে সমস্ত ফর্মগুলো ছিল বা যেগুলো পেন্ডিং ছিল সেগুলো পেন্ডিং অবস্থাতেই রয়ে গেছে। ২৮শে অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এনুমারেশন ফর্ম ছাপানোর কাজ এবং একই দিনে শুরু হবে বিএলওদের প্রশিক্ষণের কাজ, যা চলবে আগামী ৩রা নভেম্বর পর্যন্ত। অর্থাৎ আজকে ২৮ তারিখ, এই আজকে থেকেই শুরু হয়ে গেছে বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লক অফিসগুলোতে আপনার প্রশিক্ষণের কাজ শুরু হয়ে গেছে। বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এইআরও ইআরও তাদের বিভিন্ন পর্যায়ে যাদের যেরকম প্রশিক্ষণ দেওয়ার সেই প্রশিক্ষণ পর্ব আজ থেকেই শুরু হয়ে গেছে বিভিন্ন অফিসগুলোতে। এই প্রশিক্ষণ পর্ব শেষ হচ্ছে আগামী ৩রা নভেম্বর। ৪ঠা নভেম্বর থেকে ৪ঠা ডিসেম্বর এই ৪ দিন বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া হবে। কারা দেবেন? বিএলওরা দেবেন। কতদিন থেকে? ৪ঠা নভেম্বর থেকে ৪ঠা ডিসেম্বর, অর্থাৎ এই ১ মাস আপনাদের বাড়িতে বাড়িতে এনুমারেশন ফর্ম দেওয়া হবে ২ কপি করে, যে ফর্মগুলো ইতিমধ্যে ছাপানোর কাজ শুরু হয়েছে। এই যে বললাম এই ৩-৪ দিনে এখন ছাপানো হচ্ছে, এই ছাপানো ফর্মগুলোই দেওয়া হবে আপনাদের বাড়িতে বাড়িতে, দিয়ে বলা হবে যে এইগুলো আপনারা ফিল আপ করুন এবং সেখানে কিছু প্রিফিল থাকবে, অর্থাৎ আগে থেকে কিছু তথ্য ছাপানো থাকবে। কি কি তথ্য ছাপানো থাকবে আর কি কি তথ্য ছাপানো থাকবে না সে নিয়েও আমি বিস্তারিত বলবো। এই ভিডিওটি একদম না টেনে প্রত্যেকটা স্টেপ যদি আপনারা দেখেন তাহলে আমি বলবো যে আপনাদের যে যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলোর কিন্তু সমাধান আপনারা পেয়ে যাবেন। কারণ বর্তমানে ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও আসছে যেগুলো আমাদের দেখেই হাসি পাচ্ছে, যে যাদের এই সম্পর্কিত অভিজ্ঞতাই নেই তারাও ভিডিও করতে শুরু করেছেন, ফলত মানুষ বিভ্রান্ত হচ্ছে, মিসগাইডেড হচ্ছেন। তো সেই জন্য বলবো যে ঠিক যতটুকু তথ্য সঠিক ততটুকু তথ্য নিয়েই আপনাদের সামনে আমি আসি এবং ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার চেষ্টা করি এবং ধাপে ধাপে এই এসআইআর পর্বে বিএলও অ্যাপ থেকে শুরু করে ধাপে ধাপে যে যা যত যেখানে যেরকম পর্যায়ে লাগবে ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো সঠিকভাবে আমরা দিয়ে যাব। তো আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তীতে ভিডিওগুলো পেতে আপনাদের সুবিধা হবে। এবার আসি আবার মূল পর্বের আলোচনায়। ৪ঠা নভেম্বর থেকে তো বাড়ি বাড়ি এনুমারেশন ফর্মগুলো দেওয়া হবে, আপনারা ফিল আপ করে আবার জমা দেবেন। ১ কপি আপনাদের কাছে থাকবে, ১ কপি বিএলওর কাছে থাকবে।
এই অবস্থায় কেউ যদি রাজ্যের বাইরে থাকেন বা যারা রাজ্যের বাইরে গেছেন কোনো কাজে, তারা কিন্তু অনলাইনে ফর্ম ভরতে পারবেন। অনলাইনে কি করে ফর্ম ভরবেন সেটা কিন্তু আপনাদের সাহায্য করে দেবেন যারা বিএলওরা আছেন তাদের, তারা সাহায্য করে দেবেন অনলাইনে ফর্ম ভরতে। এই 4 ডিসেম্বরের পরে একটা খসড়া ভোটার তালিকা বা ড্রাফট ইলেকটরাল রোল প্রকাশ হবে 9ই ডিসেম্বর। ডিসেম্বরের 9 তারিখে ড্রাফট ইলেকটরাল রোল প্রকাশিত হবে। অর্থাৎ এই যে 1 মাস আপনারা যে তথ্যগুলো দিলেন, যে তথ্যগুলো উঠে এলো, এইগুলো অফিসে 4 তারিখের পর থেকে আবার কাজ হবে। 5, 6, 7, 8 এবং 9 তারিখে একটা ড্রাফট ইলেকটরাল রোল প্রকাশ করা হবে। এই তালিকা নিয়ে স্বভাবতই অভিযোগ থাকবে। প্রচুর লোক যারা দেখবেন যে নাম ওঠেনি, অনেকের নাম ওঠার ছিল ওঠেনি, যার ওঠার নয় হয়তো তার উঠে গেছে, এরকম করে বিভিন্ন অভিযোগ, পাল্টা অভিযোগ কিন্তু পড়বে। তো এই তালিকা নিয়ে যদি কোনো অভিযোগ থাকে সেটা 9ই ডিসেম্বর থেকে 8ই জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে জানাতে হবে। ইলেকশন কমিশনের যে দপ্তর যেখানে যেখানে থাকছে, যে যে ব্লক অফিসগুলোতে, মিউনিসিপ্যালিটি অফিসগুলোতে যেখানে যায়, সেইখানে তিনি অভিযোগ জানাতে পারেন যে কেন নাম উঠল না। এইবার ওই যে 8ই জানুয়ারি পর্যন্ত নেওয়া হলো অভিযোগ, এর ভিত্তিতে 9ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারির মধ্যে এই কাজটাকে খতিয়ে দেখার কাজ হবে। অর্থাৎ এই যে অভিযোগগুলো পাওয়া গেল, এই অভিযোগগুলোকে খতিয়ে দেখা হবে এবং ফেব্রুয়ারি মাসের 7 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই হচ্ছে পশ্চিমবঙ্গে শুরু হওয়া স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ধাপে 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 7টা পর্যায়, এই 7টা পর্যায়ে কাজগুলো চলতে থাকবে। এবার আসবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমাদের কি ছিল, যে এসআইআর এর বিভিন্ন পর্যায়গুলি কি কি। দেখুন, এসআইআর এর কি কি পর্যায় আছে সেটা নিয়ে বলবো। ইসিআই থেকে জানিয়েছেন যে 3টি ধাপে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হবে। একটা হচ্ছে প্রাক এনুমারেশন, একটা হচ্ছে এনুমারেশন পর্ব, আর একটা হচ্ছে এনুমারেশনের পরবর্তী পর্যায়। 3টে পর্যায়। তাহলে আমরা এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, অর্থাৎ আজকে 28 তারিখ, 28 থেকে শুরু করে 3 তারিখ পর্যন্ত এটাকে ভাগ করা হয়েছে প্রাক এনুমারেশন পর্যায়। এই পর্যায়ে কি হচ্ছে, এই পর্যায়ে প্রত্যেকটি লেভেলের অফিসারদের ট্রেনিং করানো হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে 4 তারিখ থেকে যারা ফিল্ডে নামবেন তারা যাতে সঠিকভাবে কাজটা করতে পারেন এবং আপনাদের কাছে যে ফর্মগুলো যাবে সেই ফর্মগুলো পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে ছাপানোর কাজটা কিন্তু এই পর্যায়ে চলছে। এর পরবর্তী পর্যায়ে আসবে যেটাকে বলা হচ্ছে এনুমারেশন পর্যায়। এই এনুমারেশন পর্যায়ে কি করা হবে, আগের ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হবে যে যেগুলো আপনারা পেলেন সেগুলো ঠিকঠাক আছে কিনা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, তাদের সঙ্গে বৈঠক করা হবে এবং বাড়ি বাড়ি ফর্ম বিতরণ করা এবং সংগ্রহ করা এবং মিলিয়ে নিয়ে এসে দেখা যে এগুলো ঠিকঠাক উঠে এলো কিনা। এই বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের স্পষ্ট নির্দেশ যে সব বিএলওরা কিন্তু ভোটারদের বাড়ি বাড়ি যাবেন, একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় 3বার যাবেন, অন্তত পক্ষে 3 থেকে 4 বার যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং যাদের নাম মেলবে না, অর্থাৎ এই যে ম্যাপিংয়ের মাধ্যমেই হোক বা বাড়ি গিয়ে যে এনুমারেশন ফর্ম দেওয়া হচ্ছে, যখন কারো কোনোভাবেই আপনার নামটাকে পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু আপনাকে একটা নোটিশ দেওয়া হবে। সেই নোটিশে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে একটা খসড়া ভোটার তালিকা তৈরি হতে চলেছে। যদি আপনি এ বিষয়ে কোনো আপত্তি জানাতে চান বা আপনার যদি আরও কোনো নথি থেকে থাকে সেই নথিগুলো আপনি দিন, কারণ আপনার নাম এই পর্যায়ে আছে। তো এরকম ধরনের একটা নোটিশ যাবে। এবার আর একটা প্রশ্ন আপনাদের মধ্যে থেকে আসছে যে সবাই কি এনুমারেশন ফর্ম পাবো, অর্থাৎ বিএলওরা তো প্রত্যেকের বাড়ি বাড়ি যাবেন, তাহলে সব ভোটাররাই কি এনুমারেশন ফর্ম পাবেন, নাকি যাদের 2002 সালের সঙ্গে ম্যাচিংয়ের যে ব্যাপারটা ছিল হয়েছে তারা পাবেন, বাকিরা পাবেন না? এরকম প্রশ্ন কিন্তু অনেকে করেছেন, আমি দেখেছি। তো তাদের জন্য বলবো যে নির্বাচন কমিশন জানিয়েছে যারা যারা 2025 সালের লিস্টের ভোটার তাদের প্রত্যেককে এনুমারেশন ফর্ম দেওয়া হবে। যারা এনুমারেশন ফর্ম জমা দেবেন তাদের সকলের নামই খসড়া ভোটার তালিকায় আসার জন্য অনুমোদিত হবে, অর্থাৎ খসড়া ভোটার তালিকা পর্যন্ত তারা পৌঁছতে পারবেন। তারপর তো চলবে বিভিন্ন পর্যায়ের এনকোয়ারিগুলো। এইবার আসি যে ম্যাপিং বা ম্যাচিং আসলে কি, আমাদের পরের প্রশ্ন বোধহয় তাই ছিল, ম্যাপিং বা ম্যাচিং আসলে কি, 4 নম্বর প্রশ্ন আমাদের। দেখুন, এই ক্ষেত্রে আমি এটা আগেও বলেছি আমার আগের ভিডিওতে, আমি আবার ভালো করে গুছিয়ে বলছি, কারণ ম্যাপিং এবং ম্যাচিং নিয়ে দেখছিলাম যে অত্যন্ত বাড়াবাড়ি রকমের
ভুল কিছু মানুষ বোঝাচ্ছেন। জানি না আমি এই সমস্ত ইউটিউবাররা কোথা থেকে তথ্য পাচ্ছেন। তবে যেটা ঘটনা সেটা খুব ভালো করে দেখুন। খুব সহজ একটা বিষয় যে 2025 সালে আপনার ভোটার লিস্টে নাম আছে। আপনার আমার প্রত্যেকের আছে 2025 সালের ভোটার লিস্টের নাম, যারা আমরা ভোট দিতে চলছিলাম, যদি এসআইআর না হতো তো। এখন এসআইআরে কি করা হচ্ছে যে 2025 সালের ভোটারদের মধ্যে 2002 সালে কারা আছেন মিলিয়ে দেখা হচ্ছে। তা হঠাৎ 2002 সাল কেন? না, 2002 সালে যারা আছেন তাদেরকে দেখা হচ্ছে। তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গত 23 বছর আগে শেষবারের মতো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল। যদিও সেই সময় কোনো বিএলও ছিলেন না, সেই সময় বিএলও সিস্টেমটাই আসেনি, এটা 2006-07 সালের পর থেকে এসেছে। সুতরাং যেহেতু বিএলও ছিলেন না, তাহলে সেই সময় কিন্তু যারা ইয়ারও ছিলেন, অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা ছিলেন, তারা তাদের পছন্দের কিছু লোককে দিয়ে তথ্য সংগ্রহ করে পাড়া থেকে ব্যাপারগুলোকে তুলে নিয়ে আসা হয়েছিল। তো সুতরাং সেইবার শেষবার একটা নিবিড় সংশোধন হয়েছিল, যেটাকে ইন্টেন্সিভ রিভিশন বলা হচ্ছে, নট স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এবার এটার নাম দেওয়া হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। তো সেই ইন্টেন্সিভ রিভিশনে যাদের নাম পাওয়া যাচ্ছে তাদের নাম দেখা হচ্ছে। এখন কিভাবে পাওয়া যাচ্ছে? আমি আজকের যে বুথে আছি, সেই বুথে আজ থেকে 23 বছর আগে ছিলাম এরকম তো কোনো কথা না। দেখা যাচ্ছে যে আমাদের বিধানসভা চেঞ্জ হয়েছে, কেউ হয়তো জেলা চেঞ্জ করে চলে এসছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে পরিবর্তিত হয়েছে। তো এই ম্যাপিংয়ের কাজগুলো লাস্ট 15 ডেজ 20 ডেজে আমাদের বিভিন্ন অফিসগুলোতে চলেছে। দুর্গাপুজোর পর থেকে শুরু করে কালী পুজোর আগে পর্যন্ত আমরা ম্যাপিং করিয়েছি। তো সেখানে আমরা দেখেছি যে আমরা প্রথম ক্ষেত্রেই যেগুলো করেছিলাম সেটা হচ্ছে যে আপনার এপিক নাম্বার মিলিয়ে ম্যাপিং করার চেষ্টা হয়েছে। যদি এপিক নাম্বারে না পাওয়া যায় তো আপনার বাবা মায়ের এপিক নাম্বার, আপনার রিলেটেড যারা আছে আপনার দাদুর এপিক নাম্বার, এইভাবে বিভিন্নভাবে মিলিয়ে এই লোকটি কোথায় ছিল দেখা হয়েছে। এবং সেক্ষেত্রে বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন রকম ম্যাপিংয়ের রেজাল্ট এসছে। কোথাও 65% পর্যন্ত নাম মিলে গেছে, কোথাও দেখা যাচ্ছে 45 বা 50% পর্যন্ত মিলেছে। সেটা বড় কথা নয়। এইবার কিন্তু এই মেলাটা বাড়তে থাকবে। কেন বাড়তে থাকবে যদি বলি, যে ধরে নিন আপনার 2025 সালে নাম রয়েছে কলকাতার কোনো একটা বিধানসভা এলাকায়, কিন্তু আপনি 2002 সালে ছিলেন মালদা বা মুর্শিদাবাদ বা নদিয়া, তাহলে সেইটা তো আর ম্যাপিং করার সময় সরাসরি পাওয়া যায়নি। এইটা কিন্তু এবার বাড়ি বাড়ি যখন যাওয়া হবে, আপনি যখন এই তথ্যটা দেবেন যে আমার নামটা এই ভোটার লিস্টের এই জায়গাতে ছিল, তখন কিন্তু সেইটা আবার বিএলও অ্যাপসের মাধ্যমে নতুন করে লিপিবদ্ধ হবে। আর লিপিবদ্ধ হওয়া মানেই তখন আবার ওটাকে একটা সফটওয়্যার চালিয়ে দেখা হবে যে হ্যাঁ ঠিকঠাক মিলছে কিনা। তখন যদি মিলে যায় আপনি তাহলে ম্যাপিংয়ে পাশ করে গেলেন। অর্থাৎ এই ম্যাপিং এবং ম্যাচিং যে 2002 সাল আর 2025 সালে আপনারা অনেকেই থেকে যাবেন। তার কারণ হচ্ছে যে আমার নিজের নাম না থাক, যদি 40 বা 41 বছরের নিচে কারোর বয়স হয় তার নাম থাকবে না, কিন্তু তার বাবা মায়ের নাম থাকাটা খুব স্বাভাবিক। যদি বাবা মায়ের নাম কোনো কারণে কারণ না থাকে, দাদু দিদিমা পর্যন্ত এখানে কনসিডার করা হচ্ছে। অর্থাৎ আপনার পূর্বপুরুষদের মধ্যে থেকে কারোর নাম যদি 2002-এর ভোটার তালিকায় থাকে, তাহলে কিন্তু আপনাকে আর কোনো নথি দেখাতে হবে না। আপনি কি করবেন, শুধুমাত্র এনুমারেশন ফর্ম আমি দেখিয়ে দিচ্ছি, আমার ভিডিওর শেষে দেখবেন এনুমারেশন ফর্মটা দেখিয়ে দেবো। সেই এনুমারেশন ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে। কীভাবে ফিল আপ করবেন সেটা নিয়ে আমার আর একটা ভিডিও আসছে, দেখে নেবেন। তো সেই এনুমারেশন ফর্মটাকে ফিল আপ করবেন, আপনার কারেন্ট একটা পাসপোর্ট মাপের ছবি সেখানে দেবেন, আপনি সই করবেন, বিএলও সাহেব বা বিএলও ম্যাডাম যিনি থাকবেন তিনি সই করবেন, একটা কপি আপনার কাছে রাখা হবে, একটা কপি আপনি জমা দিয়ে দেবেন, ব্যাস দায়িত্ব শেষ। এইবার যদি ম্যাপিং বা ম্যাচিংয়ে আপনার নাম না মেলে তাহলে আপনি কি করবেন, এটা ছিল আমাদের পরবর্তী প্রশ্ন, যে ম্যাপিং বা ম্যাচিংয়ে নাম না আসলে আপনাকে কি করতে হবে। দেখুন, ম্যাপিং বা ম্যাচিংয়ে যদি আমার নামটা না আসে, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি যদি জানি যে আমার কোনো জায়গায় ভোটার লিস্টে নাম ছিল বা আমার কোনো আত্মীয় ছিল, আমি চেষ্টা করব সেই তথ্যটাকে ইলেকশন কমিশনের যিনি প্রতিনিধি থাকবেন, বুথ লেভেল অফিসার যিনি আপনার বাড়িতে যাবেন, তাকে জানানো। এছাড়া যদি না একান্তই আপনিও কনফার্ম যে না আমার কোথাও নাম ছিল না, আমি সদ্য অন্য কোনো দেশ থেকে এসেছি, 10 বছর বা 5 বছর বা 7 বছর আগে আমি ভোটার হয়েছি, সেক্ষেত্রে তারা কি করবেন, সেক্ষেত্রে কিন্তু কমিশন 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে। কি সেই 11টি নথি তাই নিয়ে আমার আলাদা ভিডিও আছে, কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সুবিধার্থে আজকে সেই 11টি নথি দেখুন আমি স্ক্রিনে তুলে দিচ্ছি। আমাদের ভিডিওর স্ক্রিনে দেখুন দেখা যাচ্ছে 11টি নথি পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটি একটি করে নথিকেও বলে দিচ্ছি যে নথিগুলো কি হতে পারে। দেখুন, কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন
কোনো পরিচয়পত্র যদি আপনাদের থাকে, এটা 1 নম্বর নথি চাইছে। অর্থাৎ কেউ যদি চাকুরিজীবী বা পেনশনভোগী হন তার তো কোনো কথাই থাকছে না, কারণ তার চাকরির যে আইডেন্টিটি কার্ডটা সেটা হলেই হয়ে যাচ্ছে। এছাড়া 1987 সালের 1 জুলাইয়ের আগে আপনাদের ব্যাংক অথবা পোস্ট অফিস অথবা এলআইসি বা স্থানীয় প্রশাসনের দেওয়া কোনো রকম কোনো নথিপত্র, কোনো সার্টিফিকেট রয়েছে, কোনো পোস্ট অফিস থেকে কোনো একটা স্কিম করেছেন বা এলআইসিতে নাম আছে, এলআইসির সার্টিফিকেট রয়েছে, এই ধরনের নথি থাকলেও কিন্তু আপনারা যদি সেগুলোকে সামনে নিয়ে আসেন তাহলে বিএলওরা আপনার নামটি নথিবদ্ধ করবে এবং আপনার সেই ডকুমেন্টসের ভিত্তিতে নামটা কিন্তু উঠে যেতে পারে। এছাড়া যেটা খুব দরকারি একটা জিনিস যেটা 3 নম্বরে রয়েছে সেটা হচ্ছে জন্ম শংসাপত্র। যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে তো আপনার কোনো কথাই নেই, তাহলে বার্থ সার্টিফিকেট দিয়েই আপনার নামটা এই এসআইআরে কিন্তু থেকে যাবে 2026 সালে যে ভোটার লিস্ট তৈরি হচ্ছে। এছাড়া কি হতে পারে, 4 নম্বরে হচ্ছে পাসপোর্ট। পাসপোর্ট কি হয়, পাসপোর্টও দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকার থেকেই দেওয়া হয় এবং কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর থেকে পাসপোর্ট যেহেতু দেওয়া হয় এবং এই এসআইআরও করতে চলেছে ইলেকশন কমিশন, সুতরাং এই স্বরাষ্ট্র দপ্তর থেকে দেওয়া এরকম একটা নথি অবশ্যই বৈধ পাসপোর্ট হতে হবে এবং সেটা ভ্যালিডিটি থাকতে হবে। সেই রকম যদি কোনো পাসপোর্ট থাকে তাহলে আপনারা আর অন্য কোনো নথির প্রয়োজন নেই, আপনি পাসপোর্ট দিয়েই আপনার নামটি এসআইআরে রাখতে পারেন। এছাড়া রয়েছে মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত যোগ্যতা যদি আপনার থাকে, অর্থাৎ ন্যূনতম পক্ষে আপনাকে কিন্তু মাধ্যমিক পাস করতে হবে, অর্থাৎ বোর্ডের পরীক্ষাটা দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে আপনার একটা যদি মার্কশিট বা অ্যাডমিট থাকে যেখানে আপনার জন্ম তারিখটা লেখা আছে সেটা যদি থাকে তাহলে কিন্তু সেটাও ভ্যালিড ডকুমেন্টস হিসাবে গ্রহণ করা হবে। এছাড়া 6 নম্বরে থাকছে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র। কোনো বাসস্থানের শংসাপত্র যদি আপনাকে দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে তাহলে সেটাও আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া ফরেস্ট রাইটস সার্টিফিকেট, যারা বনাঞ্চলে বসবাস করেন তাদের ফরেস্ট রাইটস সার্টিফিকেট বলে একটা সার্টিফিকেটের দেওয়া হতো, সেটা যদি কারোর থাকে তিনি এই প্রক্রিয়ায় পাশ করে যাবেন। এছাড়া জাতিগত শংসাপত্র, দেখুন কাস্ট সার্টিফিকেট আমাদের অনেকেরই আছে, আমি বলবো যে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট যাদের আছে তারা যদি সেটাকে প্রডিউস করেন তাহলে সেখান থেকেই বোঝা যাবে যে তার পূর্বপুরুষ কারা ছিলেন, কোন জাতের ছিলেন, যেটা বিহারেও একটা বড় কাজে এসছে। সেই রকম একটা বিষয় যে কাস্ট সার্টিফিকেট কিন্তু আমাদের 8 নম্বর নথি হিসাবে কাজ হবে। এছাড়া কোনো নাগরিকের যদি ন্যাশনাল রেজিস্টার থাকে, এটা সকলের ক্ষেত্রে না, বুঝতেই পারছেন যে এনআরসি সব জায়গায় হয়নি, সুতরাং যেখানে যেখানে এই বিষয়গুলো চলছে, মূলত আসামে চলছে কিন্তু সেখানে এসআইআর হচ্ছে না। 10 নম্বর স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার। দেখুন আমি আমার আগের ভিডিওতে বলেছি যেটা বিহারে আছে, যেটা কর্ণাটকে আছে, যে এদের ফ্যামিলি রেজিস্টার তৈরি করা হয়েছিল, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেরকম কোনো ফ্যামিলি রেজিস্টারের ব্যবস্থা নেই, সুতরাং এইটা আমাদের ক্ষেত্রে খুব একটা কার্যকরী হবে না। এছাড়া 11 নম্বর নথি হিসাবে যেটা থাকছে সেটা হচ্ছে জমি অথবা বাড়ির দলিল। এইটা কিন্তু খুব একটা বড় জিনিস। জমি এবং বাড়ির দলিল যদি কিছু থেকে থাকে সেটা যে সালেরই হোক আপনারা চেষ্টা করবেন সেটা উপযুক্ত কর্তৃপক্ষের সামনে নিয়ে আসার, সেটা কিন্তু আপনার আইডেন্টিটির একটা বড় পরিচয় হতে পারে। এছাড়াও আপনারা সকলেই জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 12 নম্বর নথি হিসাবে আধার কার্ডকে দেখানো যাবে কিনা এই নিয়ে কিন্তু অনেক মামলা চলেছে, কিন্তু কমিশন ব্যাপারটা মানেনি। কমিশন কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে আপনি আপনার আধার কার্ডটা দেখাতে পারেন, সেটা আপনার পরিচয়ের একটা অঙ্গ হতে পারে, কিন্তু সেটা কখনোই আপনার নাগরিকত্বের দাবি করা যাবে না। শীর্ষ আদালত এই ব্যাপারে যতই বলুক আধার নাগরিকত্বের প্রমাণ নয়, সেটা কিন্তু শীর্ষ আদালতও মেনে নিয়েছেন। তো এই গেল আমাদের 11টি নথি প্লাস 12 নম্বর যেটা আধার কার্ডের নথি বলছি। আমি আপনাদেরকে আবার বলবো আধার কার্ডের নাম্বার দেওয়ার খুব পরিষ্কার জায়গা আছে, সেখানে আধার কার্ডের নাম্বারটি লিখবেন, আধার কার্ডের কপি কিন্তু অবশ্যই জমা করবেন। বাকি যা নথি থাকবে 11টি নথির কোনোটি থাকলেও তার সঙ্গে আধার কার্ড কিন্তু যাবেই। এই গেল আমাদের কমিশনের 11টি নথি এবং আপনার নাম না থাকলে, ম্যাপিংয়ে নাম না আসলে কি করবেন। এরপরে আসছি 2026 সালের ভোটার তালিকায় কাদের নাম থাকবে আর কাদের নাম বাদ যেতে পারে। দেখুন একদম কমিশনের তথ্য অনুযায়ী বলছি 2026 সালের ভোটার তালিকায় 4টি শর্তের কথা কিন্তু কমিশন পরিষ্কার করে বলে দিয়েছে, যে তাকে 1 নম্বর ভারতীয় নাগরিক হতে হবে, 2 তাকে 18 বছর বা তার বেশি বয়স হতে হবে, 3 সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় তাকে থাকতে হবে, 4 কোনো আইনে তার ভোট দেওয়ার অধিকার বাতিল হয়ে গেছে এরকম কোনো প্রিভিয়াস রেকর্ড থাকলে চলবে না। অর্থাৎ এই 4টে বিষয় কিন্তু কনফার্ম করতে হবে যদি 2026 সালের ভোটার তালিকায় কারোর নাম থাকতে হয়, কারণ এইটাই হচ্ছে
স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা নিবিড় সমীক্ষার মাধ্যমে উঠে আসা তালিকা। এই তালিকাকে কিন্তু প্রামাণ্য নথি ধরেই আগামী দিনে ভোট হবে এবং পরবর্তী বছরগুলোতে এই এই তালিকার উপরেই সমস্ত কাজকর্ম হবে। সুতরাং আমাদেরকে এই তালিকার দিকে খুব ভীষণভাবে নজর রাখতে হবে। তবে এক্ষেত্রে বলে রাখি, অনেকে জীবিকা বা অন্য কোনো কারণে যদি বাইরে থাকেন, তিনি কিন্তু অনলাইন ফর্ম পূরণ করতে পারবেন। এটা কিন্তু ইসিআই এর ওয়েবসাইটেও করা যাবে, না হলে বিএলওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার নাম কিন্তু অনলাইনে ফিল আপ করা যাবে, সে বিষয়ে ক্লিয়ার থাকবেন। এছাড়া আর কাদের নাম বাদ যেতে পারে, কারোর যদি নাম থাকে যে দু জায়গায় নাম আছে, দুটো বিধানসভা কেন্দ্রে বা একই বিধানসভা কেন্দ্রে দুটো বুথে, এরকম থাকলে কিন্তু সেটা একেবারেই অটোমেটিক্যালি বাদ চলে যাবে। তবে এত কিছুর পরে বলি, খসড়া ভোটার তালিকায় যদি আপনার নাম উঠেও গেল কিন্তু ম্যাপিংয়ে আপনার নাম নেই, তারা কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় ঠাঁই পেতে নাও পারেন। তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে কিন্তু এই 12টি যে নথি বললাম আধার সহ, তারা এগুলোকে দেখিয়েছেন, সেগুলোর উপর তাদের কিন্তু বারবার শুনানি হবে, একাধিকবার শুনানি হতে পারে, তারপর চূড়ান্ত তালিকায় তাদের নাম আসার সম্ভাবনা আছে। সুতরাং একটা কথা মনে রাখবেন, খসড়া ভোটার তালিকায় নাম ওঠা মানেই যে ফাইনাল বা চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম আসবে সেটা যেমন ধরে নিতে পারবেন না, তেমন এরকমও নয় যে খসড়া ভোটার তালিকায় আপনার নাম বাদ গেছে বলেই চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম আসবে না। কারণ মাঝখানের যে সময়টুকু আপনারা পাচ্ছেন, যেখানে অভিযোগ জানানো যাচ্ছে, সেইখানে কিন্তু সঠিকভাবে অভিযোগ জানাবেন। আমি ঠিক আমার পরবর্তী ভিডিওতে নিয়ে আসতে চলেছি ফর্ম কিভাবে ফিল আপ হবে, কীভাবে বিএলওরা বাড়িতে বাড়িতে গেলে আপনারা কি কি দেখাবেন এবং ফর্ম ফিল আপের পদ্ধতিটা কি, সেই সম্পর্কে আমি আমার পরবর্তী ভিডিও আনতে চলেছি। আজকে যে প্রশ্নগুলো আপনাদের উত্তর দিলাম, আশা করি আপনাদের কাছে কিছুটা হলেও বিষয়টা পরিষ্কার করতে পেরেছি। আপনাদেরকে অনুরোধ করব যে হয়তো কিছু কথা বাদ চলে গেল, ভিডিও করতে গেলে অনেক সময় অনেক কিছুই মনে থাকে না, তো যে কথাগুলো বাদ চলে গেল মনে হচ্ছে, যদি আপনাদের কারোর মাথায় থাকে সেগুলোও কমেন্টসের মাধ্যমে জানাবেন, তাতে আমি সমৃদ্ধ হব। এবং যদি আপনাদের আরও কিছু প্রশ্ন থাকে, যে প্রশ্নটা আমি এখানে বলতে পারলাম না বা আমি এড়িয়ে গেলাম বা আমি ভুলে গেলাম, তো সেরকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানান। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের নাম ধরে সেই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই দেব। এবং এই চলতে থাকা এসআইআর পর্বে প্রত্যেকটা মুহূর্তের আপডেট নিয়ে আমি আপনাদের কাছে আসবো। যখন আপনাদের যেরকম প্রয়োজন পড়বে, আপনারা এই চ্যানেল থেকে সুবিধা পাবেন। সুতরাং আপনাদেরকে আরও একবার অনুরোধ করব যে চ্যানেলটি খুব ছোট্ট একটা চ্যানেল, নতুন চ্যানেল, তো আপনাদেরকে অনুরোধ করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের যারা পরিচিত আছেন তাদের আরও অনেকের মধ্যে শেয়ার করুন। তাহলে কি এরকম নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমি উৎসাহিত হতে পারবো। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।